হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমার নাম নূপুর। আমি আজকে আমার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি গল্পটি শুনলে তোমাদের মেশিন দাঁড়িয়ে যাবে এবং তোমরা মাখন ফেলতে বাধ্য হবে। তাই হাতের কাজ করার সমস্ত জিনিসপত্র কাছে নিয়ে গল্পটা শোনার জন্য রেডি হয়ে যাও। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা মূল গল্পে চলে যাই। মিথিলা তার দুলাভাইয়ের সাথে রাতে পাপ কাজের মুহূর্ত পার করছে। মিথিলা প্রায় অর্ধ শর্ট প্যান্ট পরা। তাদের প্রেমলীলা দেখে আমি থমকে যাই। এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না আমি মিথিলাকে ভালোবাসি, এটা মোটামুটি বাড়ির সবাই জানে। এই কারণে কত যে মায়ের খেয়েছি তার কোনো হিসাব নাই। আমাকে বরাবর বলে দিয়েছে মিথিলাকে নিজের বোনের মতো দেখার জন্য। আমি মিথিলাকে এমন অবস্থায় দেখে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। ছিহ মিথিলা, এইসব কি দেখছি? আর দুলাভাই, আপনি কি করে পারলেন এটা করতে? আমার আওয়াজ শুনে যেন ওদের মাথায় আকাশ ভেঙে পড়ছে। আসিফ, প্লিজ কাউকে বইল না, প্লিজ। কাউকে বললে আমাদের মান সম্মান থাকবে না দুলাভাই। উনি সুমি আপুর স্বামী, দেখতে স্মার্ট আর অনেক বড় চাকরি করে। সুমি আপু হলো মিথিলার বড় বোন। আপু সকালে তার বাচ্চাকে ডাক্তার দেখাতে গেছে, সাথে চাচিও গেছে। চাচা নাই, মারা গেছে 3 বছর হয়। আব্বুই দুই পরিবারের প্রধান। আব্বু ও চাচা মিলে একই রকমের 2টা দুতলা বাড়ি করে। সুমি আপুর বিয়ে হয়েছে 2 বছর, একটা 6 মাসের মেয়ে বাচ্চাও আছে। আপুকে আব্বুই বিয়ে দেয়। বিয়েটা পারিবারিকভাবেই হয়। দুলাভাই আমার হীরের টুকরা, বাড়ির সবাই জানে। কিন্তু তার চরিত্র যে এত খারাপ আমি নিজেও ভাবতে পারছি না। আর মিথিলা এটা কিভাবে করলো? মিথিলার মতো ভদ্র মেয়ে তো 3 গ্রাম খুঁজেও পাওয়া যাবে না। মিথিলার সৌন্দর্য পরিবারের লোকজন ছাড়া বাহিরের কেউ দেখে নাই। হাত মোজা, পা মোজা, বোরকা পরে পর্দার সাথেই সব সময় চলাচল করে। কিন্তু আজ সেই মিথিলার একই হাল দেখছি। চুপ করেন আপনি, লজ্জা করে না আবার কথা বলেন? আর মিথিলা, তুই না পর্দা করিস, কোনো পরপুষের সামনে যাস না। এই তোর পর্দার আড়ালে আসল চেহারা। আমার কথা শুনে মিথিলা কিছু বলছে না, নিজেকে ঢেকে কেঁদে যাচ্ছে। তোর জন্য তো পুরো পর্দানসীন নারীদের সম্মান নষ্ট হলো। কি দরকার ছিল পর্দা করার? খারাপ পল্লীতে গেলেই তো পারতি। এই মিথিলাকে যখন আমি বলতাম, মিথিলা আমি তোকে ভালোবাসি, তোর জন্য সব করতে পারবো, তখন মিথিলা আমার চরিত্র নিয়ে কথা বলতো আর আব্বুকে বলে আমাকে মায়ের খাওয়াতো। আসিফ, কাউকে বলিস না প্লিজ। মিথিলা কান্না করতে করতে। মিথিলা, আমি যখন তোকে ভালোবাসি বলতাম, তুই আমার চরিত্র নিয়ে কথা বলতি, আব্বুর কাছে মায়ের খাওয়াইতি। আজ তোর আসল রূপটা দেখুক সবাই। আর দুলাভাই, আপনাকে আর কি বলবো? আমি রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম। ওদেরকে যতই বলি রূপ দেখিয়ে দিব, কিন্তু সুমি আপুর সংসারটার কি হবে? আর একটা 6 মাসের মেয়েও আছে তাদের। আর মিথিলা তো আমার চাচাতো বোনই, যাকে আমি ভালোবাসি। তার সম্মান কি করে নষ্ট করি? দুলাভাই, আপনি এখনো এখানে বসে আছেন? দুলাভাই মাথা নিচু করে বসেছিল। আমার কথা শুনে দুলাভাই রুম থেকে বের হয়ে যায়। মিথিলা, অন্তত তোর কাছে এটা আশা করি নাই। কাজটা কিন্তু বেশি ভালো করিস নাই। বলে যখন রুম থেকে বের হতে যাব, দরজা আটকানো। মিথিলা চিল্লাতে শুরু করে দিচ্ছে, আসিফ আমাকে ছেড়ে দে প্লিজ। আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ। আমি তোকে ভাইয়ের মতোই ভাবি। আসিফ না প্লিজ। মিথিলার কাণ্ডে আমি বাকরুদ্ধ। সেই সুযোগে মিথিলা ভিতর থেকে দরজা আটকিয়ে নিয়েছে। আমি কথা বলতে পারছিলাম না। গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। মনে হচ্ছে হাত পা সব বেঁধে রেখেছে কেউ। আসিফ, তুই আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ, আমি তোর পায়ে পড়ছি। মিথিলা তার কাপড় চোপড় ছিঁড়তে লাগলো। প্রায় অনেক অংশ ছেড়ে ফেলছে। অনেক কষ্টে মুখ থেকে বের করলাম, মিথিলা কি হচ্ছে এইসব? আমি কেউ বাঁচাও আসিফ প্লিজ। মিথিলা অনেক জোরে চিল্লাচ্ছে। আমি যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি। মিথিলার এমন কাণ্ডে শরীরের শক্তি হারাই ফেলছি। বাহির থেকে দরজা ধাক্কাতে লাগলো দুলাভাই, আর দরজা খোলার জন্য চিল্লাতে লাগলো। দুলাভাইয়ের চিল্লানি শুনে আব্বু, আম্মু, ভাইয়া, ভাবি সবাই মনে হয় চলে এসেছে। জোরে দরজা ধাক্কাতে ধাক্কাতে দরজা ভেঙে ফেলে সবাই। দরজা খুলতেই মিথিলা আব্বুর পিছনে গিয়ে লুকায়।
মিথিলার কাপড় চোপড় ছেঁড়া দেখে আন্দাজ করে ফেলেছে মিথিলার সাথে খারাপ কিছু হতে যাচ্ছিল। মিথিলা নেকা কান্না করছে, মিথিলাকে ভাবি আগলে নেয়। আর সবাই আমার দিকে অগ্নিচক্ষু দেখাতে লাগলো। আব্বু আমার সামনে এসেই ঠাস ঠাস কয়েকটা চর বসিয়ে দেয়। ভাইয়া এসেও অনেকটা চর মেরেছে। আমি কিছু বলতে যাব সেই সুযোগ নাই। সবকিছু এত দ্রুত হচ্ছিল। মিথিলা, আসিফ তো তোমাকে কলেজে যেতে ডাকতে আসছিল, তোমাকে এত খারাপ অবস্থায় দেখা যাচ্ছে কেন? আসিফ কি তোমার সাথে কিছু করেছে? ভাবি হয়তো বিশ্বাস করতে পারছে না আমার মতো ছেলে এমন একটা কাজ করবে। ভাবি, আমি শুয়েছিলাম। আসিফ এসে আমাকে একা পেয়ে আগের মতো ভালোবাসার প্রস্তাব দেয়। আমি বড় আব্বুকে জানাবো বলাতে আসিফ আমাকে বলে আমি নাকি অনেক মায়ের খাওয়াইছি, তাই আজ আমার সব কেড়ে নিবে। তারপর আসিফ আমার সর্বনাশ করতে থাকে। আপনারা না আসলে আজ আসিফ আমার কি যে করত। মিথিলা ভাবিকে জড়িয়ে ধরে নেকা কান্না কাঁদাছে। মিথিলার কথা অবিশ্বাস করার কোনো কারণই নাই। আগেই বলেছি 3 গ্রাম খুঁজেও এমন মেয়ে পাওয়া যাবে না। আব্বু মিথিলার কথা শুনে যেন আরো রেগে গেলেন। তুই আমার ছেলে, ভাবতেই লজ্জা লাগছে। যে নিজের চাচাতো বোনের সাথে এমন করতে পারে সে অন্য মেয়েদের কি না করবে। তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, বের হয়ে যা এই বাড়ি থেকে। আব্বুর কথা শুনে চোখ বেয়ে পানি পড়ছে। আব্বু, আমি কিছুই করি নাই, মাথা নিচু করে কান্না করতে করতে বললাম। তুই আমাকে আব্বু বলবি না। আজ থেকে আমার একটা ছেলে, তুই মরে গেছিস। আব্বুর মুখে এই কথা শোনার থেকে মরে যেতে পারলেও অনেক সুখের হতো। আম্মু, আমি কিছু করি নাই। মিথিলা কথা আটকিয়ে দিয়ে, তুই আমাকে আম্মু বলবি না। জানি না কোনো পাপে তোকে পেটে ধরেছিলাম। আম্মু কেঁদে কেঁদে। আম্মুর মুখে কথা শুনে মনে হচ্ছে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আর কাকে বলবো যেখানে আমার গর্ভধারিণী মা বিশ্বাস করে না, আমাকে কিছু বলতেও দেয় নাই। আমি দুলা ভাইয়ের দিকে তাকালাম, মুখে পৈচাচি খাসি। আর মিথিলা এখনো নেকা কান্না করছে। সুমি আপুও চলে এসেছে, যার আদরে আমার বড় হওয়া। যেই আপুটা আমাকে আপন ভাইয়ের মতো ভালোবাসে, আমাকে এখনো মুখে খাবার তুলে খাইয়ে দেয়। সেই আপু সবকিছু শুনে কান্নায় বুক ভাসাচ্ছে। আজ আমি আপুর চোখেও খারাপ হয়ে গেলাম। মিথিলার রুম থেকে বের হয়ে আমার রুমে গিয়ে কাপড় চোপড় গোছাচ্ছি, কারণ এই বাড়িতে আমার জায়গা নেই। আর আমি কোনো মুখে থাকবো এখানে যেখানে সবাই আমাকে এখন খারাপ বলে জানে। কাপড় গোছানো শেষ, রুম থেকে বের হব এমন সময় ভাবি আমার রুমে আসলো। ভাবিকে দেখে আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম, কারণ ভাবি আমার মায়ের মতো আদর করে। আমার টাকা পয়সার অভাব ভাবি পূরণ করে। ভাবি সুমি আপুর মতো